বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। কোর্সটির বিষয়গুলো হচ্ছে 22-16-01 এবং কোর্সের নাম হচ্ছে ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটি আমার তৃতীয় লেকচার এই কোর্সের উপরে, এবং আজকের বিষয়ের আমি যে শিরোনাম দিয়েছি সেটা হচ্ছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হিসাবে কুতুবউদ্দিন আইবেক। তো চলো শিক্ষার্থীরা, আমি এই লেকচারটার উপরে স্লাইড সহকারে উপস্থাপনা করেছি। তাহলে চলো দেখা যাক। বিষয়ের নাম দেওয়া আছে প্রোগ্রাম, অনার্স দ্বিতীয় বর্ষ কোর্স, এবং কোর্সের নাম দেওয়া আছে দিল্লি, এবং শিরোনাম হচ্ছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে কুতুবউদ্দিন আইবেক। অর্থাৎ কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে আজকে আমরা বর্ণনা করব, আলোচনা করব। তথ্যসূত্র, অর্থাৎ এই বিষয়টা আমরা আলোচনা করতে গেলে, অর্থাৎ ভারতীয় মুসলমানদের ইতিহাস আপ টু 1526 অর্থাৎ 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই বিষয়টা পড়তে গেলে আমাদের যে সকল গ্রন্থ সমূহের সহায়তা দরকার, সেই এরকম কয়েকটি গ্রন্থ আমি উল্লেখ করেছি। গ্রন্থগুলো হচ্ছে ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস, আহ, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, medieval India under Mohammedan rule, the early Turkish Empire of Delhi, a comprehensive history of India, the foundation of Muslim rule in India। তোমরা যাদের পক্ষে সম্ভব এখান থেকে দু একটি গ্রন্থ সংগ্রহ করবে এবং এগুলোর সাহায্যে পড়ার চেষ্টা করবে। তো আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে কুতুবউদ্দিন আইবেক। এখন আমরা দিল্লি সালতানাতের সূচনাতে দেখব যে দিল্লি সালতানাত কোন সময়টা থেকে কোন সময়কে বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে দিল্লি সালতানাত এইটা শুরু হয় 1206 খ্রিস্টাব্দে এবং এর সর্বশেষ সময় হচ্ছে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই দীর্ঘ প্রায় 300 বছরের অধিক সময় পর্যন্ত এই দিল্লির শাসন ব্যবস্থাকে দিল্লি সালতানাত বলা হয়। এই দীর্ঘ সময় 5টি বংশ শাসন পরিচালনা করেন, 5টি বংশের শাসকগণ শাসন পরিচালনা করেন। তার মধ্যে প্রথম আমি যাদের নাম লিখেছি, অর্থাৎ যারা প্রথম শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন, তারা হচ্ছে তুর্কি মুসলিম শাসন, অর্থাৎ তুর্কি মুসলিমরা শাসন করেছেন 1206 খ্রিস্টাব্দ থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং দ্বিতীয়ত তুর্কি মুসলিমদের পরে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন তারা হচ্ছে খলজি বংশ, তারা 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে তৃতীয়ত যারা শাসন পরিচালনা করেছেন তুগলক বংশ 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে আমরা দেখতে পাচ্ছি সৈয়দ বংশ, যারা 1414 খ্রিস্টাব্দ থেকে 1450 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং সর্বশেষ লোদি বংশ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই লোদি বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদিকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পরাজয় করে, ফলে ভারতে সুলতানি যুগের অবসান ঘটে এবং মুঘল শাসন আমলের সূচনা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমি তোমাদের সামনে উপস্থাপনা করেছি তুর্কি মুসলিম শাসন 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই তুর্কি মুসলিম নামটা ইউরোপীয় ঐতিহাসিকগণ মামলুক শাসক হিসাবে বর্ণনা করেছেন, মামলুক বা দাস বংশ হিসাবে বর্ণনা করেছেন। আমরা
এটা বর্ণনা করে পরবর্তীতে আমরা আলোচনা করব তুর্কি মুসলিম শাসন ব্যবস্থাকে দাস শাসন বা মামলুক শাসন বলার যৌক্তিকতা কি, বা এটা আদৌ গ্রহণযোগ্য কিনা, এ ব্যাপারে আমি পরবর্তীতে আলোচনা করব। প্রথমত আমি যে জিনিসটা উত্থাপন করেছি সেটা হচ্ছে তুর্কি মুসলিম শাসন 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই তুর্কি মুসলিম শাসনে যারা সর্বপ্রথম শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন তারা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই কুতুবুদ্দিন আইবেকই ছিলেন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। তারপরে আমরা দেখতে পাচ্ছি কুতুবুদ্দিনের পরে আরাম শাহ, আরাম শাহের পরে ইলতুৎমিশ, রুকনুদ্দিন এবং সুলতানা রাজিয়া। তারপরে দেখা যাচ্ছে মইজুদ্দিন, বাহরাম, নাসিরুদ্দিন মাহমুদ, গিয়াসউদ্দিন বলবান, কায়কোবাদ এবং কাইমুরস। অর্থাৎ 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 84 বছর সময়কালের মধ্যে 11 জন ব্যক্তি ক্ষমতায় ছিলেন। অর্থাৎ এটা হচ্ছে মামলুক বা দাস বংশ, যারা ইউরোপীয় ঐতিহাসিকগণ যাদেরকে মামলুক বা দাস বংশ বলেছেন, এই দাস বংশে 11 জন শাসক ক্ষমতায় ছিলেন। তবে আমি এখানে দাস বংশ বা মামলুক বংশ বলতে ইচ্ছুক না, যেহেতু তারা তুর্কি মুসলিম ছিলেন। আমরা এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করব। এবার আমি কুতুবুদ্দিন আইবেক সম্পর্কে আলোচনা করব। কুতুবুদ্দিন আইবেক সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে আহ মামলুক বা কুতুবুদ্দিন আইবেক সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে কেন তাদেরকে মামলুক বা দাস বংশ বলা হয় এবং বলা হয়। কুতুবুদ্দিন আইবেক তুর্কি মুসলিম ছিলেন। তারা তুর্কি মুসলিম ছিলেন এবং তুর্কিস্তান থেকে এই অঞ্চলে আগমন করেছেন। এখন কথা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক যেহেতু তুর্কি ছিলেন, তাকে আমরা তুর্কি মুসলিম বলাই যুক্তিযুক্ত। তার কর্তৃক প্রতিষ্ঠিত বংশ যা তুর্কি মুসলিম বলাই যুক্ত। এবার আসি এই কুতুবুদ্দিন আইবেকের পরে যিনি শাসন ক্ষমতায় এসেছেন পরবর্তীতে, ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবান, এরা কয়েকজন ছিলেন। এরা এই তিনজনই ছিলেন কৃতদাস। আমি এখানে যে বিষয়টা আলোচনা করব যে মামলুক বা দাস বংশ বলার যৌক্তিকতা কি। কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবান, এই বংশের তুর্কি মুসলিম বংশের 11 জন ব্যক্তির মধ্যে এই তিনজন ব্যক্তি শীর্ষস্থানীয় এবং তারা এই শাসন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। এই তিনজন ব্যক্তি প্রাথমিক অবস্থায় দাস ছিলেন। অর্থাৎ আমরা জানি, আমরা যে সময় ইতিহাস আলোচনা করছি এই সময় সারা পৃথিবীতে দাস ব্যবসা চলমান ছিল, কৃতদাস প্রথা চলমান ছিল। এবং সেই সময় এই তিনজন প্রাথমিক জীবনে কৃতদাস ছিলেন, কিন্তু পরবর্তীতে তারা কৃতদাস থাকা অবস্থায় তাদেরকে ক্রয় করে, যারা ক্রয় করেছেন, ক্রয় করে তাদেরকে রাজ্যের বিভিন্ন দায়িত্ব দান করেছিলেন এবং নিজের কর্মদক্ষতার ফলে পরবর্তীতে তারা মুক্তি লাভ করেন এবং মুক্তি লাভ করার পরে তারা পর্যায়ক্রমে কেউ কেউ দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে কেউই দাস অবস্থায় সিংহাসনে আরোহণ করেননি, দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পরে তারা সিংহাসনে আরোহণ করেছেন। সো এই বংশকে কোনোভাবেই কৃতদাস দাস বংশ বা মামলুক বংশ বলা যুক্তিসঙ্গত নয়। এখন একটা কথা এখানে বলা যায় সেটা হচ্ছে এই দাস বংশ যাদেরকে আমরা তথাকথিত দাস বংশ, যেখানে 11 জন ব্যক্তি শাসন করেছেন তার মধ্যে মাত্র 3 জন ব্যক্তি ছিল কৃতদাস, আর আর অন্যরা কৃতদাস ছিলেন না। সুতরাং এই 3 জন ব্যক্তির জন্য সমগ্র শাসকদের দাস বংশ বা মামলুক বংশ শাসক বলাও যুক্তিযুক্ত নয়। এরপর যদি আমরা সমসাময়িক একটা বিষয় বিশ্লেষণ করি সেটা হচ্ছে
কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি পূর্ব প্রাথমিক জীবনে আহ, বিভিন্ন ছোট বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত থাকে, বা তাকে কি আমরা পরবর্তীতে ওই পেশার সাথে সম্পৃক্ত করে বলতে পারি? নিশ্চয়ই না। তাহলে ইউরোপীয় ঐতিহাসিকগণ আহ, আহ, এই বংশকে, তুর্কি মুসলিম শাসনকে যে দাস বংশ হিসাবে আখ্যায়িত করেছেন, এটা যুক্তিকতা এই যুক্তিকতা আমরা পাচ্ছি না। যাই হোক, আমরা পরবর্তীতে যে বিষয়টা আলোচনা করব, কুতুবুদ্দিনের প্রাথমিক জীবন। যেহেতু কুতুবুদ্দিন আইবক আহ, দিল্লিতে সর্বপ্রথম সালতানাতের সূচনা করেছেন। এর আগে আমরা জানি কুতুবুদ্দিনের আগে অষ্টম শতকে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম ভারতে অভিযান করেছিলেন, এবং এই অভিযানে সিন্ধু এবং মুলতান বিজয় করেছিলেন, এবং সেখানে প্রায় 150 বছর পর্যন্ত মোহাম্মদ বিন কাসেমের শাসন ব্যবস্থা বলবৎ ছিল। কিন্তু পরবর্তীতে আর সেই শাসন ব্যবস্থা স্থায়ী হয়নি। তারপরে আমরা দেখি দশম শতাব্দীতে দিতে, অর্থাৎ 1997 সালের পরে যখন সুলতান মাহমুদ গজনীর ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তিনি 1000 খ্রিস্টাব্দে ভারতে অভিযান প্রেরণ করেছিলেন। এবং অভিযান প্রেরণ করার পরে তিনি এই অঞ্চলে যে শাসন ব্যবস্থা তিনি এই 1000 থেকে 1027 সালে পর্যন্ত তিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন, এবং তিনি ধন সম্পদ নিয়ে গজনীতে ফিরে গেছেন। এখানে স্থায়ী শাসক হিসেবে কাউকে নিযুক্ত করেননি, বা তিনি তার গজনী অধিভুক্ত রাখেননি, শুধুমাত্র পাঞ্জাব এবং মুলতান ছাড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ বিন কাসিম যখন এই অঞ্চলে আগমন করেন, তিনি 1192-93 খ্রিস্টাব্দে এই অঞ্চলে আক্রমণ করেন ভারতীয় উপমহাদেশে, এবং তিনি গজনীর শাসনকর্তা ছিলেন, এবং গজনী থেকে ঘুর রাজ্যের শাসনকর্তা ছিলেন। গজনী পার্শ্ববর্তী স্থান, সেই ঘুরের শাসনকর্তা হিসাবে তিনি এই অঞ্চলে আক্রমণ করেন, এবং এই অঞ্চলের কিছু জায়গা দখল করে বিজয় অর্জন করে। সেখানে তিনি তার প্রতিনিধি হিসাবে কুতুবুদ্দিন আইবেককে নিয়োগ দিয়েছিলেন। এখন এই কুতুবুদ্দিন আইবেক প্রথমত তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস। কুতুবুদ্দিন আইবেক প্রাথমিক জীবন সম্পর্কে যদি আমরা বলতে চাই, তিনি প্রাথমিক জীবনে ছিল একজন কৃতদাস। এখন কৃতদাস তিনি কিভাবে হয়েছেন সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে নাই। তবে জানা যায় তিনি খুব উচ্চ বংশের লোক ছিলেন, এবং ছোটবেলায় তিনি অপহরণের শিকার হন, এবং অপহরণের শিকারের ফলে তাকে নিশাপুরের কাজী নিশাপুরে বিক্রি করা হয়, এবং সেখানের কাজী তাকে ক্রয় করেন, এবং ক্রয় করে তাকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেন, যুদ্ধ পরিচালনার এবং সমরাস্ত্র সম্পর্কে ধারণা ইত্যাদি সম্পর্কে তাকে এই কুতুবুদ্দিনকে জ্ঞান প্রদান করেন। পরবর্তীতে এই নিশাপুরের কাজী মারা যাওয়ার পরে তার ছেলেরা কুতুবুদ্দিনকে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার ফলে গজনী থেকে মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিনকে ক্রয় করেন, এবং ক্রয় করে তিনি তার সৈন্য বাহিনীতে নিয়োগ দেন। কুতুবুদ্দিন আইবেক, তার মূল নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, তার উপাধি। আইবেক শব্দের অর্থ হচ্ছে চন্দ্র দেবতা। তাকে কেন আইবেক বলা হয় তার কোনো সুস্পষ্ট কোনো বর্ণনা, কোনো ঐতিহাসিক বর্ণনা করতে পারেননি। তবে যে মতামত রয়েছে সেটা হচ্ছে আইবেক শব্দের অর্থ হচ্ছে চন্দ্র দেবতা। আহ কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে কুতুবুদ্দিন আইবেক হয়তো চন্দ্র গ্রহণের সময় জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে কুতুবুদ্দিন আইবেক বলা হয়। আবার কেউ কেউ বলেছেন যে কুতুবুদ্দিনের বা হাতের কনিষ্ঠ আঙ্গুলটি ভাঙ্গা ছিল, এই জন্য হয়তো আইবেক বলা হয়। সে যাই হোক, কুতুবুদ্দিন আইবেককে যখন মোহাম্মদ ঘুরি ক্রয় করলেন এবং তার সৈন্য বাহিনীতে নিয়োগ দিলেন, নিয়োগ দেওয়ার পরে
আহ, তিনি তার কর্মদক্ষতা কুতুবুদ্দিন এবং সমর নীতি একজন শক্তিশালী যোদ্ধা হিসাবে দিন দিনে খ্যাতি অর্জন করতে থাকলেন। অবশেষে তাকে সেনাবাহিনীর আহ, নায়ক হিসাবে তিনি তাকে নিযুক্ত করলেন এবং তরাইনের প্রথম দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি যখন ভারতে অভিযান প্রেরণ করলেন, তখন তিনি প্রধান সেনাপতি হিসেবে কুতুবুদ্দিন আইবেককে নিয়োগ প্রদান করেন। এরপরে আমরা যেটা দেখি, আহ, নিয়োগ প্রদান করেন, অর্থাৎ 1193 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন তাকে প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ প্রদান করেন। এরপরে যদি আমরা দেখি, আহ, যখন নিয়োগ প্রদান করলেন মোহাম্মদ ঘুরি, ভারতে একছত্র ক্ষমতার অধিকারী হিসেবে কুতুবুদ্দিন কিভাবে অধিষ্ঠিত হলেন এ বিষয়ে যদি আমরা বলি, মোহাম্মদ ঘুরি যখন তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিজয় অর্জন করলেন, বিজয় অর্জন করে তার প্রতিনিধি হিসাবে কুতুবুদ্দিনকে এই অঞ্চলে রেখে যান। এই সময়ের মধ্যে কুতুবুদ্দিন বিভিন্ন স্থান তিনি বিজয় অর্জন করেন পর্যায়ক্রমে। সেগুলো যদি আমরা বলি, সেটা হচ্ছে হামশি, মিরাট, দিল্লি, রণথম্বর এবং আলিগড়। এই পূর্ববর্তী স্থানগুলো আমি আবার বলছি, হামশি, মিরাট, দিল্লি, রণথম্বর, আলিগড়, এই পূর্ববর্তী স্থানগুলো কুতুবুদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে এই অঞ্চলগুলো তিনি বিজয় অর্জন করেন। তারপরে মোহাম্মদ ঘুরি যখন কনৌজ জয়ের সময় আইবেক ছিলেন তার সহযোদ্ধা ছিলেন, এবং আইবেক মোহাম্মদ ঘুরি চলে যাওয়ার পরে আইবেক আরো কয়েকটি অঞ্চল যেমন গুজরাট এবং কালপি ইত্যাদি অঞ্চল জয় করেন। এদিকে মোহাম্মদ ঘুরি 1203 খ্রিস্টাব্দে সুলতান হন, গজনীর সুলতান হন এবং আহ, আহ, কুতুবুদ্দিনকে এই অঞ্চলের শাসক হিসাবে নিযুক্ত করেন। এরপরে আমরা দেখি আহ কুতুবুদ্দিনের রাজ্য শাসন। কুতুবুদ্দিনের রাজ্য শাসনের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব আহ কুতুবুদ্দিন যখন এখানে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, ইতিমধ্যে 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি আততায়ীর হাতে নিহত হলেন। মোহাম্মদ ঘুরি আততায়ীর হাতে নিহত হওয়ার পরে গজনীর শাসক নিযুক্ত হন আহ, গজনীর শাসক নিযুক্ত হন মোহাম্মদ ঘুরির ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের ছেলে গিয়াসউদ্দিন মাহমুদ। তিনি কুতুবুদ্দিন আইবেককে দাসত্ব থেকে মুক্তি প্রদান করেন এবং তিনি এক ফরমানে তাকে সুলতান হিসাবে উপাধি প্রদান করেন। অর্থাৎ ভারতবর্ষে এই কুতুবুদ্দিন আইবেক গজনী থেকে সুলতান উপাধি লাভ করেন। এর পূর্বে যদি আমরা গজনীর কথা বলি, সুলতান মাহমুদ, এই ভারতের ইতিহাসে যে সুলতান মাহমুদ, তিনিও সুলতান উপাধি গ্রহণ করেছিলেন। তিনি সুলতান উপাধি গ্রহণ করেছিলেন তৎকালীন বাগদাদের খলিফা কাদের বিল্লার নিকট থেকে। সুলতান উপাধি গ্রহণ করেছিলেন সুলতান মাহমুদ, এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখি গজনীর পরে গজনী রাজ্য আবার যখন ঘুর রাজ্য দখল করে নেয়, সেই সূত্রে তারা ভারতের কুতুবুদ্দিন আইবেককে সুলতান উপাধি প্রদান করেন। অর্থাৎ সুলতান উপাধি দ্বারা বোঝা যায় যে তৎকালীন যে খলিফারা ছিল তাদের অধীনতা স্বীকার করে শাসন ব্যবস্থা পরিচালনা করা। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আহ বাগদাদ কেন্দ্রিক যে খেলাফত ব্যবস্থা তখন ছিল, তখন অবস্থা ছিল খুবই দুর্বল। তখন এই দূর দূরান্তে অর্থাৎ উপমহাদেশে যারা শাসন করত, তারা নামে মাত্র খলিফার আনুগত্য স্বীকার করে একরকম স্বাধীন শাসক হিসেবে এই অঞ্চলে শাসন ক্ষমতা পরিচালনা করতেন। এরপরে আমরা যে বিষয়টা দেখি, যখন এই গিয়াসউদ্দিন মাহমুদ কুতুবুদ্দিনকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করলেন, তখন কুতুবুদ্দিন দিল্লির সিংহাসনে আরোহণ করলেন এবং তিনি তার অভিষেক হলো, অর্থাৎ রাজ্য অভিষেক হিসাবে
তার অভিষেক হলো। এই অভিষেক হয় 24শে জুন 1206 খ্রিস্টাব্দে লাহোর নগরীতে। লাহোরে তার অভিষেক অনুষ্ঠিত হয় এবং লাহোরের জামে মসজিদে কুতুবউদ্দিনের নামে খুতবা পঠিত হয়। এরপরে আমরা দেখি তাজউদ্দিনের কুতুবউদ্দিনের রাজ্য শাসন। কুতুবউদ্দিন যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন তখন আহ, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল তাজউদ্দিন ইয়ালদুজ এবং নাসির উদ্দিন কুবাচা। এই দুইজন ব্যক্তিকে নিজের আহ, কৌশলে আত্মস্থ করে কুতুবউদ্দিন রাজ্য শাসন করেন। এবং পরবর্তী স্লাইডে আমি উপস্থাপনা করেছি কুতুবউদ্দিনের কৃতিত্ব। বি- আহ, আহ, দিল্লির প্রথম স্বাধীন সুলতান। এই বিষয়টা আমি ইতিমধ্যে বলেছি, সেটা হচ্ছে যে আহ, এর পূর্বে আমরা 712 খ্রিস্টাব্দে যখন সুলতান মোহাম্মদ বিন কাসিম এই অঞ্চলে আসলেন, তিনিও কিন্তু সুলতান উপাধি পাননি। সুলতান মাহমুদ যখন আসলেন, তিনিও এই অঞ্চলকে স্থায়ী তার গজনীর মধ্যে সাম্রাজ্যভুক্ত করেননি। অবশেষে আমরা দেখি ভারত উপমহাদেশে মোহাম্মদ মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে কুতুবউদ্দিন আহ, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির ভাইয়ের ছেলে গিয়াসউদ্দিন মাহমুদের নিকট থেকে যখন সুলতান উপাধি পেলেন, তখন স্বাধীনভাবে কুতুবউদ্দিন এই অঞ্চলে অর্থাৎ ভারত উপমহাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করতে থাকেন। সুতরাং দিল্লির ইতিহাসে সর্বপ্রথম স্বাধীন সুলতান হিসাবে কুতুবউদ্দিন আইবেক তার স্থান দখল করে আছেন এবং তিনি তার থেকেই পরবর্তীতে আমরা দেখব 1526 সাল পর্যন্ত বংশ ক্রমণিক, আবার কেউ কেউ বংশ বাহিরেও কোনো কোনো শাসক রাজ্যের বা দরবারের আমত্ত বর্গ শাসন ক্ষমতায় এসে শাসন পরিচালনা করেছেন। সেই হিসাবে দিল্লির প্রথম স্বাধীন সুলতান হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। দ্বিতীয় নম্বর হচ্ছে বিজেতা হিসাবে কুতুবউদ্দিন আইবেক। আমরা যদি দেখি যে কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির সময়কালে 1192 খ্রিস্টাব্দে তিনি মিরাট, কোহল এবং দিল্লি জয় করেন এবং 1194 খ্রিস্টাব্দে কনৌজ এবং কাশ্মীর তিনি দখল করেন এবং কনৌজ ও কাশ্মীরের তৎকালীন যে রাজা ছিল জয়চন্দ্রকে পরাজিত করে কনৌজ দখল করেছিলেন এবং 1197 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন গুজরাট দখল করেন এবং 1198 খ্রিস্টাব্দে আনহলওয়ার নামক একটা স্থান তিনি দখল করেন। তারপরে আমরা দেখি 1198 থেকে 1200 সালের মধ্যে কুতুবউদ্দিন মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অধীনেই গোয়ালিয়র, ভিয়ানা এবং বদায়ুন এর আধিপত্য বিস্তার করেন এবং 1202 খ্রিস্টাব্দে কালিঞ্জ জয় করেন। সুতরাং আমরা বলতে পারি যে কুতুবউদ্দিন তার বিজয় অভিযান গুলো বিজেতা হিসেবে ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে প্রথম দিকের শাসকদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। শাসক হিসেবে কুতুবউদ্দিন কেমন ছিলেন? শাসক হিসেবে কুতুবউদ্দিন একটা বিষয় এখানে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে কুতুবউদ্দিন যখন এই অঞ্চলে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, তখন কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু, সেই হিন্দু রাজ্যের মধ্যে তিনি যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সেই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত শান্তিপূর্ণ শাসক হিসাবে তিনি সত্য এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন। বলা হয়ে থাকে যে কুতুবউদ্দিনের শাসনের সময় আহ রাজ্যের ধানের গোলা রক্ষা করার জন্য কোনো প্রহরীর দরকার ছিল না, কোনো রাজ্যের মধ্যে কোনো চোর ছিল না। অর্থাৎ কুতুবউদ্দিন ছিলেন অত্যন্ত কঠোর। একদিকে আইন শৃঙ্খলার প্রতি তার ছিল অত্যন্ত কঠোরতা, অন্যদিকে তিনি ছিলেন অত্যন্ত শান্তিপূর্ণ শাসক। সুতরাং বলা যায় যে কুতুবউদ্দিন শাসক হিসাবে এটাই তার মূল্যায়ন। তারপরে যদি আমরা বলি যে কুতুবউদ্দিন স্থাপত্য শিল্পের অনুরাগী হিসেবে কুতুবউদ্দিনের সফলতা।
কুতুবউদ্দিন এই অঞ্চলে যখন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন 1206 খ্রিস্টাব্দে, অর্থাৎ স্বাধীন সুলতানের মর্যাদা পেলেন, এখান থেকে কুতুবউদ্দিন আহ উম, আহ, এর পূর্বে অর্থাৎ 1191 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে কুয়াতুল ইসলাম নামে একটি মসজিদ নির্মাণ করেন এবং 1192 খ্রিস্টাব্দে তিনি আড়াইকা আড়াই দিনকা জুক্কা মসজিদ তিনি নির্মাণ করেন আজমির শরীফে। এবং উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থাপত্য নিদর্শন সেটা হচ্ছে কুতুব মিনার, যেটি 1199 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক এটা নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। আর এই কুতুব মিনার তিনি নির্মাণ করেছিলেন তৎকালীন বিখ্যাত সুফি সাধক কুতুবউদ্দিন কারখির নামে। এখানে এই স্লাইডে আমি কুতুব মিনারের কয়েকটি ছবি সংযোজন করেছি। তোমরা দেখতে পাচ্ছ ইটের নির্মিত সর্বপ্রথম উপমহাদেশের তৎকালীন সময়ের সর্বোচ্চ একটি মিনার। তারপরের স্লাইডে যদি আমরা যাই, এখানেও আমি মিনারের একটা স্লাইড অন্তর্ভুক্ত করেছি, যেখানে দেখা যাচ্ছে যে মিনারের ফটকের সাথে বিভিন্ন ধরনের কোরআনের কোরআন শরীফের বিভিন্ন আয়াত এটার সাথে সংযুক্ত করা হয়েছে। এই কুতুব মিনার এটি বলা হয় দিল্লিতে অবস্থিত এবং এটা বলা হয়ে থাকে যে বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার, ইটের দ্বারা এটি নির্মাণ করা হয়েছে। এটি ভারত এটি বর্তমানে কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত এবং ভারতের প্রথম সুলতান, আমি ইতিমধ্যে বলেছি, কুতুবউদ্দিন আইবেকের আদেশে এই কুতুব মিনারটি নির্মাণ কাজ শুরু হয় 1193 খ্রিস্টাব্দে। আবার এটা নিয়ে মতামত রয়েছে, কেউ বলেছে 1199 খ্রিস্টাব্দে। তবে এই মিনার গুলোর কাজ এই কুতুবউদ্দিন আইবেক কমপ্লিট করে যেতে পারেননি এবং পরবর্তীতে ফিরোজ শাহ তুগলক 1386 খ্রিস্টাব্দে এই মিনারের কাজ সম্পূর্ণ করেন। আর এই কুতুব মিনার তার নির্মাণের পিছনে তার যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ভারতে মুসলিম আধিপত্য বিস্তারের নিদর্শন হিসাবে তিনি এই কুতুব মিনার নির্মাণ করেছিলেন। আর এই কুতুব মিনার বলা হয়ে থাকে, কুতুব মিনারটি 4 তলা বিশিষ্ট এবং 47 ফুট ব্যাসের উপরে এটি নির্মিত এবং উচ্চতায় 283 ফুট এই মিনারটির উচ্চতা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কুতুবউদ্দিন আইবেকের স্থাপত্য শিল্পের অনুরাগ ছিল এবং ইতিহাসে, ভারতের ইতিহাসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছেন তার এই স্থাপত্য নিদর্শনের জন্য। যেমন আড়াই দিনকা জোবরা মসজিদ, কুয়াতুল ইসলাম মসজিদ এবং কুতুব মিনার, এগুলোর জন্য। আমরা আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি কুতুবউদ্দিন আইবেক দিল্লির সালতানাত ব্যবস্থা চালু করেছিলেন। এরপরে চালু করেছিলেন সেই শাসন ব্যবস্থা 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত বলবৎ ছিল। এই প্রায় 300 বছরের অধিক এই সময়কালের শাসন ব্যবস্থা কুতুবউদ্দিনের এই সালতানাত প্রতিষ্ঠার কারণে সম্ভব হয়েছিল। এর পূর্বে যেভাবে মোহাম্মদ বিন কাসেম এই অঞ্চলে এসেছেন, চলে গেছেন, সুলতান মাহমুদ আসছেন, চলে গেছেন, এখানে তারা স্থায়ী হয়নি, কিন্তু মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে মইজুদ্দিন এই অঞ্চলের শাসক হিসাবে যে সালতানাতের ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, সেই সালতানাত থেকে এই অঞ্চলে মুসলিম শাসন ব্যবস্থা একটি দীর্ঘ সময়ব্যাপী মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে আর একটা বিষয় যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে তিনি দিল্লিকে কেন্দ্র করে দিল্লিকে থাকা অবস্থায়, তিনি শাসন কেন্দ্রে থাকা অবস্থায় তার সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি
তিনি বাংলা আক্রমণ করেছিলেন এবং বাংলা আহ, আহ, বিহার আক্রমণ করেছিলেন এবং বাংলার উত্তর পশ্চিম সীমান্ত আক্রমণ করে বাংলায় মুসলিম শাসন আহ, সূচনা করেছিলেন। আহ, লক্ষণ সেনকে আমরা জানি, বাংলার তখন শাসক ছিল লক্ষণ সেন। সেন বংশের সর্বশেষ শাসক লক্ষণ সেনকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা বিজয় করেছিলেন। সুতরাং এই বাংলা বিজয়ে মোহাম্মদ কুতুবুদ্দিন আইবেকের নির্দেশে তারই সেনাবাহিনীর একজন একনিষ্ঠ সৈনিক আহ, মোহাম্মদ বিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই বাংলা আক্রমণ করেছিলেন। সুতরাং আহ আহ, আলোচনার শেষ প্রান্তে আমি যে বিষয়টা বলবো, কুতুবুদ্দিন ভারতের ইতিহাসে কুতুবুদ্দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছেন। যদি কুতুবুদ্দিন এরকম হতেন যে এই অঞ্চলে আসছেন, কিছু কিছু অঞ্চলে শাসন করে, আবার তিনি তার আহ, আহ, গজনীতে চলে যেতেন, তার পূর্বপুর ন্যায়, আহ, বা তার পূর্বপুরুষদের ন্যায়, তাহলে কিন্তু এই অঞ্চলে মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হতো না। সুতরাং এই অঞ্চলে মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় কুতুবুদ্দিন আইবেকের অবদান অনস্বীকার্য। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করেছি, আহ, এখানে আমাদের এই বিষয়টা আজকের আলোচনা শেষ। আমরা আহ, যদি একটু ফিডব্যাকে যাই তাহলে আমরা বলবো যে এখানে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি তার মধ্যে আহ, তার মধ্যে ছিল দিল্লি সালতানাতের যে বংশের পরিক্রমাটা, আহ, যারা যারা শাসন করেছেন শাসকগণের, এবং সুলতান কুতুবুদ্দিন আইবেকের যে পরিচয়, কেন কেন তুর্কি মুসলিম শাসন কেন আমরা বলেছি, আবার দাস বা মামলুক বা দাস বলার যৌক্তিকতা কি, কুতুবুদ্দিনের প্রাথমিক জীবন, ভারতে একচ্ছত্র ক্ষমতার অধিকারী কিভাবে তিনি হলেন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টা ধৈর্য সহকারে পড়বে এবং পরবর্তী অর্থাৎ আমি যে স্লাইড গুলো উপস্থাপন করেছি সেগুলো মূল বিষয়, অর্থাৎ এই মূল বিষয়গুলো ধরে তোমরা পড়াশোনা করবে, যাতে বিষয়টা তোমাদের জন্য খুব সহজ হয় এবং এই করোনা পরিস্থিতিতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে চলমান রাখার জন্য এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ইনশাল্লাহ আবার আমাদের পৃথিবী তথা বাংলাদেশও স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।